বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি। তবুও ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল। ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো আর সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, আবার চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা বলল, তাও জানো না? বলে এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে। চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, আর রুমালের মা, হয়ে গেল চশমা। কেমন হলো? হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার বিশ্রী রকম হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হুঁ হুঁ করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন, সে কি এই মুশকিল নাকি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল এক গাল হেসে বলল, তার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ, গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, হুম, সে তো আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো, তাহলে সে ঠিক ঠিক বলতে পারত। আমি বললাম, গেছো দাদাকে? তিনি কোথায় থাকেন? বেড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। আমি বললাম, কীরকম? বেড়াল বলল, সে কীরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও, তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার। কিছুতেই তাই দেখা হওয়ার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো তার সাথে? বেড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই। তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে। তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছাবে, তখন দাদা কোথায় থাকবে। তারপর দেখতে হবে। আমি বা তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কীরকম হিসেব? বেড়াল বলল, সে ভারী শক্ত
তো, দেখবে কীরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা। বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি। বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভেবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এই রকম শুনতে শুনতে শেষটায় আমার রাগ ধরে গেল। আমি বললাম, দূর ছাই, কী সব আবোল তাবোল বকছো, একটুও ভালো লাগে না। বিড়াল বলল, আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসাব করো। আমি চোখ বুঝলাম। চোখ বুঝেই আছি। বিড়ালের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বিড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম, এ আবার কে রে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে, 7 দুগুণে কত হয়? তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 দুগুণে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম, নিশ্চয়ই হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিচ্ছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবল। তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, তাহলে এখন আবার কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধাঁ করে 14 না লিখে ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনাড়ি কথা তো আমি কখনোই শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, তা সে সব সময়ই 14। 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম আবার কীরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে এখন ভয়ানক সময়ের দাম, এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেকটা খরচ হয়ে গেল। বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুৎ করে পিছলিয়ে মাটিতে পড়ল। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক। টাকের উপর খড়ি দিয়ে কে যেন কী সব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে 2-1 টান দিয়েই জিজ্ঞাসা করল, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে
এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনও হিসেবটা হয়ে উঠল না। কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল মুখে নিয়ে বসে থাকলো। তারপর জিজ্ঞাসা করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাগ 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 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নিলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোখা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি। হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর বলতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাত 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখা টেকা সব উঠে গেছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করল, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2 আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 2.5 সের। আমি বললাম, সে কি, পটলার ওজনই তো 21 সের, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব বাপু অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5 সের, বয়স 37। আমি বললাম, ধুত, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করল, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তা নয় তো কেবল বেড়েই চলবে নাকি? তাহলেই তো গেছি, কোন দিন দেখব বয়স বাড়তে বাড়তে একেবারে 60, 70, 80 বছর পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই। এখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কতই উঠলো আর নামলো, এখন আমার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও তো, আমার হিসাবটা আমি চটপট সেরে নিই। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিসফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নিই। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বুড়ো মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও বলে
হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হৈ হৈ রই রই মারমার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না। সব সুরসুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাক একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম, তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডে কাগায় নম, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার, কাগেয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরো ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠালেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতিকাক, রামকাক প্রভৃতি নীচ শ্রেণীর কাকেরাও অর্থলোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক ভারী গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাত মাত করে তেড়ে উঠে বলল, দেখো, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তো স্লেট ফাটিয়ে দেব। কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবল, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি এই দেখো বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? 60 60। বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61, 62, 64। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই, হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্দ অত্র কাকালতনামা লিখিতং শ্রী কাকেশ্বর কুচকুচে কার্যনাঙ্গে ইমারত খেসরত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশানগণ মালিক দখিলকার সত্ত্বে অত্র নায়েব সেরেস্তার দস্ত বদস্ত কায়েম মোকররি পত্তনিপাট্টা অথবা কাওলা কবুলিয়ত। সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সবুত গয়রহ মোকদ্দমা দায়ের অথবা
আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমি পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবোল তাবোল? কাক বলল, ওসব লিখতে হয়, না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও তো বলা রয়েছে। ও হে, শেষের দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 2, শূন্য সের, খরচ 37 বৎসর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়, সুতরাং হয় এটা তৈরাসিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 2.5 সেরটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো তৈরাসিক। এখন আমার জানা দরকার, তোমরা তৈরাসিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞাসা করে নিই। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধো রে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে উঠল। কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার ওই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে তৈরাসিক না ভগ্নাংশ। তেরে উত্তর এলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না তৈরাসিক। একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা তৈরাসিক দিতে বলো। বুড়ো গম্ভীরভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, তৈরাসিক দিতে বলবো কেন? ভগ্নাংশ খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 2.5 সেরের গোটা সের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ 1/2 সের। তোমার হিসেব হলো 1/2 সের। 1/2 সের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাকডুমাডুম টাকডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক টাক বলছিস, দাঁড়া। ওরে বুধো, বুধো রে, শিগগির আয়। আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোঁটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো একটা প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুড়ছে। বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোওয়ালা বুড়োর মতো। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার উপর চড়ে বসল। ওঠ বলছি, শিগগির ওঠ বলে ধাঁই ধাঁই করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উধোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল, লেগে যা লেগে যা লেগে যা নারদ নারদ। অমনি ঝটাপট খটাখট দমাদম ধপাধপ মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাট হয়ে শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে টাকে হাত বোলাচ্ছে।
বুধো কান্না শুরু করলো। ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো। ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশেই একটা ঝোপের মধ্যে কীরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর না পেঁচা না ভূত, কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। খালি হাত পা ছুঁড়ছে, হাসছে আর বলছে, এই গেল গেল রে, নাড়ি ভুড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বলল, ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙার মাটি সব ঘুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো সব তার মধ্যে ধপাধপ আছাড় খেয়ে পড়তো, তাহলে? হো হো হো, এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক হাসছ? সে আবার হাসি থামিয়ে বলল, না না, শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে। হো হো হো, হা হা হা, আবার হাসির পালা। আমি বললাম, কেন তুমি এসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। হো হো হো। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি, তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজিবিজবিজ। আমার নাম হিজিবিজবিজ, আমার ভাইয়ের নাম হিজিবিজবিজ, আমার বাবার নাম হিজিবিজবিজ, আমার পিসের নামও হিজিবিজবিজ। আমি বললাম, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ। সে আবার খানিকক্ষণ ভেবে বলল, তা তো নয়, আমার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আর আমার শ্বশুরের নামও তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হলো, তেড়ে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করল, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই তত্তর করে সে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না, তাই আমি একটা বক্তৃতা দিতে চাই। তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করল। হে বালকবৃন্দ এবং স্নেহের হিজিবিজবিজ, আমার গলায় ঝোলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, BA খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি BA অর্থাৎ ব্যয়।
কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেকবার টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছুই নেই। অবশ্য আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচ্চিৎ কখনো লেপ কম্বল কিংবা তোশক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রবার কিংবা বোতলের ছিপি কিংবা আবার শুকনো জুতো কিংবা ক্যানভিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন। কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনো দিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার আস্ত বারসব খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে শুরু করলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়েই ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধড়মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার। কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল যে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকত যে সবাই তার উপর চটেছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। হো হো হো। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি অমনি দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপ কান আর পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখেই সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই না ভাই, আমাকে এখন আর গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়েই দিচ্ছি, রাগ করবার দরকার কি বলো? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সুর ছাড়াই সরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পদ সে 1 বার গাইল, 2 বার গাইল, 5 বার, 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে তো, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে, অলিগলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান
আমি আজকাল আর গাই না। আর একটা গান আছে, নাইনিতালের নতুন আলু, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল আর গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলেই সে গান ধরল, মিশি মাখা শিখি পাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে। আমি বললাম, এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজিবিজবিজ বলল, হ্যাঁ, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়? ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকল, তাছাড়া তো শক্ত কিছুই পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তা তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল, বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো একটা কথা হয় নাকি? ন্যাড়া বলল, কেন হবে না, আলবৎ হয়। সজারু, ক্যাঙারু, দেবদারু সব হতে পারে, তাহলে মজারু কেন হবে না? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় সেটা পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো, বাদুর বলে ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই মরবে ইঁদুর বেচারা, কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি, ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিমবি ছ্যাঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামনে নিলাম। গান চলতে লাগলো, সজারু কয় ঝোপের মাঝে এখনই, গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি, জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, খ্যাংরা খোঁচা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার এসব ঘুঁতুমি, ঘুমোয় কি কেউ এমন ভুষো আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাঁদারে, তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোঁপসা মুখ ভ্যাপাটে। গানটা আরও চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারিদিকে ভিড় জমে গেছে। একটা সজারু এগিয়ে বসে ফোঁত ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা কোলা ব্যাঙ রুল উঁচিয়ে চিৎকার করে বলল, মানহানির মোকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুজে ঢুলতে লাগলো, আর মস্ত ছুঁচু একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা একবার ঘোলা ঘোলা চোখ দিয়ে চারিদিক তাকিয়েই তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা, সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু,
পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে, সুতরাং বিষয়টা একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শেয়াল সামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস, কচু খেলে গলা কুটকুট করে, কচু পোড়া খাও বললে মানুষ চটে যায়। কচু কারা খায়? কচু খায় শুয়োর আর সজারু। ওয়াক্থু! সজারুটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করল, দলিলপত্র সাক্ষী টাক্ষী কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো, একের পিঠে দুই, গোলাপ চাপা জুই, শান বাঁধানো ভুই, চৌকি চেপে শুই, ইলিশ মাগুর রুই, গোবর জলে ধুই, পোটলা বেঁধে থুই, হিঞ্চে পালং পুঁই, কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা, ওটা কেন, ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো, চাঁদনি রাতের পেতনি পিসি সজনে তলায় খোঁজ নাড়ে, থ্যাতলা মাথা হ্যাংলা শেথা হাড় কচাকচ ভোজ মারে, চালতা গাছে আলতা পড়া নাক ঝোলানো শাকচুন্নি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে আমায় তো কেউ ডাকছনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে মিনসেগুলোর মাংস খাবো তুলতুলে। সজারু বলল, দূর ছাই, কি যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? এইটা? দই দম্বল টেকো অম্বল, কাঁথা কম্বল করে সম্বল, বোকা ভম্বল? এটাও নয়। আচ্ছা তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে? কি বললে? ওসব নয়, তোমার গিন্নির নামে কবিতা? তা সে কথা আগে বললেই হতো। এই তো, রামভজনের গিন্নিটা বাপড়ে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাচে দমাদ্দম। এটাও মিলছে না, তাহলে নিশ্চয়ই এটা। খুসখুসে কাশি ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছেঁদা বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা পাঁজরেতে বাত, আজ রাতে বুড়ো হবি কুপোকাত। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো, হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার এক আহম্মক উকিল দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুড়ে বলে ওরে ও ভাই সজারু, সেইটে? সজারু বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটে সেইটে। অমনি শেয়াল আবার তেড়ে উঠল, বাদুড় কি বলে হুজুর? তাহলে বাদুড় গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাঙ গলা গাল ফুলিয়ে হেঁকে বলল, বাদুড় গোপাল হাজির। এদিকে সবাই এদিক ওদিক তাকিয়ে দেখল, কোথাও বাদুড় নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজবিজবিকে জিজ্ঞাসা করল, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেলল। শেয়াল বলল, হাসছ কেন? হিজিবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে
নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে, তুমি আসামিকে চেনো? অমনি সে বলে উঠেছে, আজ্ঞে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ। হো হো হো। শেয়াল জিজ্ঞাসা করল, তুমি সজারুকে চেনো? হিজিবিজবিজ বলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিবির মতো, তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজো মামার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শেয়াল জিজ্ঞাসা করল, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজিবিজবিজ বলল, তার জানি নে, একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আর একজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হিজিবিজবিজ বলল, আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগল। শেয়াল বলল, আবার কি হলো? হিজিবিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গারুর নাম ছিল পরম কল্যাণ বরেষু, কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব ভেঙে পড়ে গিয়েছে। হো হো হো। শেয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজিবিজবিজ। শেয়াল বলল, নামের আবার এখন আর তখন কি? হিজিবিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকোল, আবার আর একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতারু। শেয়াল বলল, নিবাস কোথায়? হিজিবিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উধো বলল, দেশে গেলেই লোকেরা সব হুস হুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা যেই দেশে গেল, অমনি শুনি সে মরে গিয়েছে। শেয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উধো বুধোকে বলল, ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলব। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে এক্কেবারে পোটলা পেটা করে দেব। শেয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজবিজের হাতে ধরিয়ে দিল। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। যে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসেব লিখছে। শেয়াল আবার জিজ্ঞাসা করল, তুমি এ বিষয়ে আর কিছু জানো কি না? হিজিবিজবিজ খানিক ভেবে বলল, শেয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শেয়াল বলল, কি গান শুনি?
হিজিবিজবিজ সুর করে বলতে লাগলো, আয় 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 শেয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শেয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। থাক থাক, সে অন্য শেয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গেছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করল, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নং গেছো বাজার কাগেয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরো ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। শেয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। কি নাম তোমার? কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? বললাম যে কাগেয়াপটি। শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত, ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 আনা, আর গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো? কাক বলল, তার চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়, যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে যে এয়েছো, মোকদ্দমার কথা কি জানো? কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসাব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছেই পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার, হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাকেদের করে না। এরপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ ক্ষেপে গিয়ে টপ করে কোলা ব্যাঙকে খেয়ে ফেলল। তাই দেখে ছুঁচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করল, যা বলছি লিখে নাও, মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু, আসামি দাঁড়াও। আসামি কই? তখন সবাই বলল, ওই যা, আসামি তো নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবল আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করল না। হুকুম হলো ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত। এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পিছন থেকে তেড়ে এসে আমায় এক ঢুঁ মারল। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারিদিকে কীরকম সব ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল।
তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পড়ে পড়ে ঘুমোনো হচ্ছে? আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার উপর বসে বসে গোঁফে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়েই খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনও বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম।